জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শুধু ধীরানন্দ বিশ্বাস দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু। জয়গুরু দাদা, আপনি 9টা পর্যন্ত বলুন। জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার প্রণাম। গুরু পরিবারের সবাইকে আমার প্রণাম। আর উপস্থিত এই সৎসঙ্গে সবাইকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম স্নেহ ভালোবাসা রইল। এই যে আমরা সৎসঙ্গ করি, ইষ্ট প্রসঙ্গ করি, যাই করি না কেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্ব লাভ। শ্রী শ্রী ঠাকুর সেইটাই চেয়েছেন যে আমরা মানুষ হয়ে উঠি। আর এই মানুষ হয়ে উঠতে গেলে আমাদের জীবনে চাই একটা আইডিয়াল। আমরা আইডিয়াল ছাড়া আমরা বড় হতে পারি না, সুষ্ঠু জীবন লাভ করতে পারি না, জীবনে প্রকৃত সার্থকতা নিয়ে আসতে পারি না। এই আইডিয়ালকে, জীবন্ত আইডিয়ালকে ফলো করে আমরা মানুষ হতে পারি, আমরা পরিবারকে গঠন করতে পারি, সমাজকে গঠন করতে পারি, দেশকে গঠন করতে পারি, রাষ্ট্রকে গঠন করতে পারি। তা নাহলে সবই কিন্তু জট পাকিয়ে যায়। আজকের বর্তমানে সেটাই হয়েছে। আর আমাদের ভিতরে যে গলদগুলো আছে, যে প্রবৃত্তিগুলো আছে, সেইগুলোকে দূর করবার জন্যে এই আইডিয়ালের কাছে দীক্ষা প্রথমে, তারপরে শিক্ষা। তবেই আমরা সত্যিকারের মানুষ হতে পারব। আমরা ইষ্টভীতি করার সময় প্রত্যুষে যে অনুজ্ঞা মন্ত্র পাঠ করি, তাতে কি আছে? আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, কাম ক্রোধ লোভ ভজিবসী, এইগুলো আমরা উচ্চারণ করি। কিন্তু এইগুলোকে উচ্চারণ করতে গেলে আমাদের জীবনে, আমাদের চলাফেরায়, আমরা যে গো অফ লাইফ, এর মধ্যে আমরা কিন্তু আমাদের বুঝতে হবে আমরা কোথায় ভুল করছি। ক্রোধ আমাদের আছে, অহংকার আছে, এইগুলোকে কন্ট্রোল করে আমাদের চলতে হবে, তা নাহলে হবে না। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমার মা আসতেন, যখনই আসতেন তখনই ঠাকুরের কাছে আসতেন। এবং এই মায়ের সঙ্গে দেখেছি ঠাকুরের খুব একটা নিকটতম একটা সম্পর্ক ছিল। কেননা আমার দাদা ডক্টর রেবতী মোহন বিশ্বাস ঠাকুরের কাছেই থাকতেন। আমরা থাকতাম ভাইরা, ছোট ভাইরা অনেক দূরে, 600-700 কিলোমিটার দূরে থাকতাম। মাঝে মাঝেই আসতাম, মাও আসতেন। প্রতি বছরে 2বার তো আসতেনই ঠাকুরের কাছে। আর আমার মেজদির বিবাহ হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের সামনেই, ঠাকুরের নির্দেশেই, ঠাকুরের কাছেই আমার জামাইবাবু এবং দিদির মালা বদল হয়েছিল। সে অনেক ঘটনা। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। আমার মা মাঝে মাঝে আসতেন, ঠাকুর ঘরে ঢুকতেন, বসতেন। তো ঠাকুর ঘরে অনেক সেবায়েতরা ছিলেন, সেবাদি ছিলেন, সরোজিনী মা ছিলেন, লনী মা ছিলেন, আরো অনেকে ছিলেন, এবং আমাদের দাদারাও ছিলেন। তারা সবসময় ঠাকুরকে পালা করে তার কাছে থাকতেন। ঠাকুরের কোন সময় কি কাজ লাগে
তারা উদ্বিগ্ন হয়ে থাকতেন। শ্রী শ্রী ঠাকুর একদিন ওই পার্লারে আছেন, ঠাকুর মাঝে মাঝে ওই যে খাওয়া দাওয়ার পরে একটু সুপুরি চিবাতেন। সুপুরিরও খাওয়াটা গুণ আছে, বেশি খেতে নেই। ঠাকুর বলছেন দাঁতের মাড়ি নাকি মজবুত হয় এই সুপুরির কষে। তা সুপুরি খেয়ে তা ঠাকুর ফেলে দিতেন, আবার তার পিকদানি ধরা হতো। তখন পিকদানি ধরার জন্য কেউ কাছে নেই, সে যে যার মতন ঠাকুর ঘরেই কাজ করছিল, দূরে গেছে এইরকম। তা পিকদানি ধরতে হবে, ঠাকুর মা বুঝতে পারছেন ঠাকুর পিকদানি চাইছেন, দৌড়িয়ে মা গেছেন, পিকদানি ধরতে যাবেন, ধরেছেন। সঙ্গে সঙ্গে একজন মা যা সেবা ছিলেন, উনি সেটা মার হাত দিয়ে কেড়ে নিয়ে ঠাকুরের কাছে মুখের কাছে ধরেছেন। ঠাকুর তার সুপুরিটা ফেললেন, পিকদানিটা সেই মাটি রেখে দিলেন। ঠাকুর একটু, মার একটু মন ক্ষুণ্ণ হলো যে একটু ঠাকুরের তো সেবা হতো, এই ঠাকুর কাছে এমনি একটু তার পিকদানিটা ধরেছি, একটা মনে আনন্দ থাকতো। এখনো এখনো অনেক ভক্তরা যারা ঠাকুর দেখেননি তারা চান ঠাকুর ঘরের ভিতর গিয়ে একটু প্রণাম করে আসি। আমাকেও বলছে, বিশ্বাস দা আপনি একটু ব্যবস্থা করেন না, আমি ঘরের ভিতরে প্রণাম করে আসি। বলে আমি এখন কিছু করতে পারবো না, কারণ সব বসা, সিসিটিভি ক্যামেরা বসা আছে। তারপরে যাকে বললাম যারা ভোগ দেয় জানাশোনা, বলে আমার ক্ষমতা নেই অ্যালাউ করার। যাই হোক, এখন এরকম দেখা যায় আজকাল মন্দিরেও অনেক মায়েরা আছে অন্য কাউকে সেবা করতে দেবে না। মন্দিরে অনেকে আছে আমাদের এখানে যারা অন্য কাউকে ঢুকতে দেবে না, কাজ করতে দেবে না, ঠাকুর ঘরের মোছা বা ঠাকুর ঘরের অন্যান্য কাজ করতে দেবে না। এটা আমি দেখেছি, এটা শুনেওছি অনেকের কাছে। তো যাই হোক, ঠাকুর ওই ঘটনার পরে ঠাকুর বলছেন যে অন্ধকারে সাদা থাকো, আলোতে হও লাল, কমল হলেও নৌকো কোমল, পদলোভী মাতাল। ঠাকুর এই বাণীটা কেন বললেন? এইটি উদ্দেশ্য করে বললেন যে আমাকে সেবা দেওয়ার জন্যে তারা উদ্গ্রীব হয়ে আছে। ঠাকুর তো চান সবার কাছ থেকেই একটু টাচে আসতে, কাছে ডাকতেন, কথা বলতেন, এটা নিয়ে সেটা নিয়ে বলতেন, তো দিয়ে তারা তো খুশি হতো, কৃতার্থ হতো। ঠাকুর এই বাণীটা দেওয়াতে মানেটা হচ্ছে অন্ধকারে সাদা থাকো। অন্ধকারে সাদা থাকলে কিন্তু পরিষ্কার স্বচ্ছ দেখা যায়। এটা আমি দেখেছি স্থলপদ্ম দেখবেন অন্ধকারে সাদা থাকে। আমার বাড়িতেও গাছ ছিল, আর যখনই সূর্যের আলো পড়ে তখন আস্তে আস্তে লাল হয়ে যায়। সাদা হচ্ছে সত্তার প্রতীক, আদর্শের প্রতীক, শুভের প্রতীক। আর লালের মধ্যে আছে অহংকার, ক্রোধ, রাগ আছে। লালের মধ্যে প্রেমও আছে, ভালোবাসা আছে। কিন্তু ঠাকুর এই লালকে বলছেন স্থলপদ্ম কমল, কিন্তু যখন সে অন্ধকারে থাকে তখন থাকে সাদা, যেমনি সূর্যের আলো ওঠে তখন লাল রং হয়। যাও, এই কথাটার মধ্যে আমি এই বুঝি, তাই একটু ব্যাখ্যা করলাম। শ্রী ঠাকুরকে সেবা করবার জন্য অনেকে আসতেন। ঠাকুর তো মাঝে মাঝে ঠাকুরের কাছে, ঠাকুর কাউকে বলতেন এই আমার জন্য 500 টাকা নিয়ে আয়, আমার জন্য 200 টাকা নিয়ে আয়, একটু ভিক্ষা করে আনবি, এরম বলতেন। তারা ভিক্ষা করে নিয়ে আসতো যা পারত। সেই চরম দুর্দিনেও দেওঘরে, যেখানে খুব সীমিত সংখ্যক গুরু ভাই ছিল এবং তারা তাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল, তাও ভিক্ষা করে আনতেন।
তিনি জানেন এর মধ্যেই তার কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে। তিনি জানেন একমাত্র আমাদের অতীতের কথা, আমাদের বর্তমানের কথা, ভবিষ্যতের কথা আমাদের ভালো করে তিনি জানেন। তাই তিনি আমাদের এই গ্রহগুলোকে কাটানোর জন্য ঠাকুর আমাদের বলতেন। ওই অনেকে একজন ঠাকুরের কাছে থাকতেন এবং টাকা পয়সা নিয়ে সবসময় থাকতেন, কিন্তু ঠাকুর কোনোদিন তাকে টাকা চান নাই। আবার যার কাছে নেই তার কাছে আবার টাকা চান। এটা দেখা গেছে, বহু দেখা গেছে। যার কাছে মাত্র ওই 100 টাকা আছে, সেটাকেই বলতেন 100 টাকা দিতে পারবি। তা এইরকম দিন যেত। এক ভদ্রলোক খুব ধূপ দুরস্ত, সাদা কাপড় চোপড় পরা ঠাকুরের কাছে এসে দাঁড়িয়ে থাকতো। আর সে ভাবতো ঠাকুর যখনই কোনো কাজ বলবেন আমি তার সেবা করব। কিন্তু ঠাকুর কোনোদিন তাকে বলতেন না। তার মন তাতে খুব ছিলেন, দুঃখ ছিল যে ঠাকুর আমাকে কিছু বলেন না, অন্য সবাইকে বলে। তা একদিন, এটা পাবনার ঘটনা, ঠাকুর হঠাৎ আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছেন, তার সঙ্গে আরো অনেকেই আছে, ভক্তরা সবসময় ঠাকুরের সঙ্গে লেগে থাকে। যাচ্ছেন, পদ্মার দিকে যাচ্ছেন। পদ্মার দিকে যেতে গিয়ে তখন বর্ষাকাল ছিল, চারিদিকে জল জল কাদা ভর্তি। এরম দেখছে, ঠাকুর দেখছেন যে এক পাল গরু আসছে। তখন ঠাকুর একটু সরে গেলেন, ঠাকুর যারা ছিলেন সঙ্গে নিয়ে এক পাশে সরে গেলেন, গরুর পালটা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে দেখছেন একজন, নামটা আমার মনে পড়ছে না, গুরু ভাই, তিনি তার জল কাদায় পড়ে গেছিলেন। তিনি সাইকেলটা কোন রকমে ঠেলতে ঠেলতে নিয়ে আসছেন। সাইকেলের রিংও ব্যাকা হয়ে গেছে বোধহয়। তো ঠাকুর, তোর কি হয়েছে রে? বলে, ঠাকুর এই গরুগুলো গেল না, এই গরুগুলো আমাকে এসে এমন ঘোষালো যে আমি কাদায় পড়ে গেলাম। ঠাকুর বললেন, যা, এই সাইকেলটা ওই যে ভদ্রলোক ধুতি পায়জামা পরেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে, তাকে বললেন, এই তুই এটা নিয়ে যা, আশ্রমে পৌঁছে দিয়ে। সাইকেলটাও কাদা মাখা। আর ওই দাদাকে বললেন, চল। ঠাকুর বললেন, আমার সাথে চল। ওই যে ধুতি পরিষ্কার পরা যে লোকটি, সে সে ভাবছে যে এই সাইকেল কাদা কি করে নিয়ে যাবো, আমার তো জামা কাপড় নোংরা হয়ে যাবে। এরকম ভাবতে ভাবতে অন্য একজন গুরু ভাই সে সাইকেলটা মাথায় করে নিয়ে চলে গেল। যা, এই তো সেবা করার একটা সুযোগ ছিল। ঠাকুর বলেছেন তৎক্ষণাৎ করতে হবে, ওগুলো ভাবতে গেলে চলবে না। সাইকেলটা নিয়ে উনি চলে গেলেন, আর ইনি ভাবছেন খালি কি করবেন। তখন এক পাশের দাদা বলছেন, এই তো সুযোগ পেয়েছিলেন ঠাকুরকে সেবা দেওয়ার জন্য, তা আপনি আপনার জামা কাপড় নষ্ট হয়ে যাবে বলে আপনি দেরি করলেন। এইরকম হচ্ছে, দেখা গেছে ঠাকুরের, আমাদের ঠাকুর যখন যা বলবেন সেইটি তৎক্ষণাৎ করতে হবে। তৎক্ষণাৎ না করলে আমার সেই মনোবাসনা পূর্ণ হবে না। ঠাকুর ঘরে সেবাদি থাকতেন, সেবাদি কোথাও একবার বলেছি আমি ঘটনাটা, যাও এখানে হয়তো মনে হয় বলিনি। সেবা দিয়েছিলেন, সেবাদির বাড়ি এই বাঁকুড়া না মেদিনীপুরে বোধহয়। সেবাদি থাকতেন ঠাকুরের কাছেই, তার সেবা করতেন, আর বাড়িতে বাবা মা ভাই বোন ছিল। তা সেবাদি ঠাকুর কাছে বলছেন, ঠাকুর, আমার বাবা মা
আসতে পারে আপনার কাছে। যেমনি বলা, ঠাকুর বলছেন যে শিগগিরই চিঠি লিখে দে, যে তাড়াতাড়ি চলে আসতে। সেবাদি চিঠি লিখে দিয়েছে বাবাকে, যে ঠাকুর বলেছেন তুমি ইমিডিয়েট চলে আসো। সেবাদির বাবা ভাবছেন, আর সেবাদির বাবা তাদের জমি জমা অনেক কিছু জিনিস ছিল, চাষবাসের ছিল। তা ঠাকুর কি ভালোবাসতেন জানেন, কোন ধানের চাল ভালোবাসতেন আর কি কি ভালোবাসতেন, সেগুলো নিয়ে আসবেন বলে তিনি ওই দেরি করছেন। এই দিন 7 দেরি হয়ে গেছে। তো সেবাদির বাবা ভাবছে এসব রেডি করে নিয়ে যাব, ঠাকুর ঘরে দেব। এই আগেও বরাবর এরকম করতেন, কিন্তু এই কাজটা কিন্তু ইমিডিয়েট দেরি করা উচিত হয়নি। কিছু হোক, রেডি হোক না হোক, তা সেবাদির বাবা দেরি হয়ে গেছে। একটা চিঠি কয়েকদিন পরে এলো ঠাকুরের কাছে, টেলিগ্রাম এলো সেবাদির নামে, যে তোমার বাবা মারাত্মক অসুস্থ, শিগগিরই চলে আসো। এই কথা বলে ঠাকুর বললেন, যা শিগগিরই চলে যা বাড়িতে। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন বাবা আর নেই, বাবা চলে গেছে। বাড়িতে যা হয়, চলে গেলে সেই অবস্থা। ঠাকুর আবার চিঠি লিখলেন বাড়ির মাকে, সেবাদিকে, যে তোমরা যথাসাধ্য কাজ করে শ্রদ্ধাদি সেরে চলে আসো। সেবাদি তার মাকে, ভাইকে, যারা ছিল সবাইকে নিয়ে চলে এলেন ঠাকুরের কাছে। ঠাকুর কাজ যখন নিবেদন করেছেন, ঠাকুর বলছেন তোর বাবা নেই কোথায়, তোর বাবা তো আমার কাছেই এসে বসে আছে। ওই টান ছিল, ঠাকুরকে দেবে, নিয়ে ঠাকুর কাছে নিবেদন করবে। এই যে মনটা ছিল, এই মনই ঠাকুরের কাছে তাকে নিয়ে চলে এসছেন। ঠাকুরের কাছে এরকম বহু আত্মা আসে, ঠাকুরকে দুবেলা প্রণাম করে চলে যায়। ঠাকুর বলতেন ওই এলো, ওই গেল বলতেন, ঠাকুরই দেখতে পারতেন। তখন সেবাদি ঠাকুরের কাছে থাকতেন, সেবাদির মাও ঠাকুরের কাছে সারা জীবন ছিলেন। এইরকম যে যখন যেটা বলা তখনই তৎপরতার সাথে করতে হবে। আমার বাবাকেও ঠাকুর বলেছিলেন, বাবার যখন ফার্স্ট স্ট্রোক হয় তখন ঠাকুর বলেছিলেন শিগগিরই চলে আসতে। তখন বাবা ভালো হয়ে ওঠার পরে তখন বলেছিলেন যে আমার ছোট ছেলের পরীক্ষার সামনে, পরীক্ষাটা হয়ে গেলেই যাব। এই যে দেরি করলেন, সেকেন্ড স্ট্রোক হলো, তারপরে আমরা সবাই ঠাকুর বাড়ি চলে এলাম। বাবা ছিলেন অনেকদিনই, ঠাকুরের দেহান্তের সময় ঠাকুর ছিলেন, বাবা ছিলেন। এইটি ঠাকুরের কাছে ঠাকুর পারেন সবকিছু। ঠাকুর সবাইকে কাছে চাইতেন। ঠাকুর তোদের গায়ে একটু যেন কষ্ট না হয়, সেটাই আমি সবসময় দেখি। যাই হোক, শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন আমাদের এই এত প্রেম, এত দয়া। যারা একবার তাকে ধরেছে তারা বুঝতে পেরেছে, তারা নিজের জীবন উজাড় করে দিয়েছে ঠাকুরের জন্য। যাকে অসদ্য শর্মিষ্ঠা মা তিনি বলছিলেন আমার দাদার কথা, কিছু আমি আলোচনা আগে করেছিলাম শিউড়িতে, তারপরে আর করিনি কোথাও। যাই হোক, একটু
সময় আছে মনে হচ্ছে, একটু শোনাচ্ছি, বেশি সময় নেই। দাদা বলছেন, বলুন না, 10 মিনিট বলুন। 1972 সালের অক্টোবর মাসে দাদা আমেরিকায় গেছেন তার পিএইচডি করবার জন্য। ঠাকুরের নির্দেশই ছিল, শ্রী বরদার আশীর্বাদে গেলেন 1970-এ। 70 থেকে 71, 71 থেকে 72-এ কমপ্লিট করে চলে এলেন। 1972 সালের অক্টোবর মাসে যে সমাবর্তন হবে, তাতে যদি ডিগ্রি নিতে হয় তাহলে সামনের 2রা জন থিসিস সাবমিট করতেই হবে। দাদা বলছে, চাকরি রাখবো কি ছেড়ে দেবো এই নিয়ে দ্বন্দ্ব বেড়ে গেল। চাকরি করে থিসিস লিখতে গেলে 3 বছরেও লিখে শেষ করতে পারবো কিনা সন্দেহ। 10টা থেকে বেলা 2টো পর্যন্ত মাত্র 4 ঘন্টা চাকরি, কিন্তু তার আগে প্রস্তুত ও পিছনে বিশ্রাম নিতেই আরো 3-4 ঘন্টা মারা যায়। তাছাড়া হয়তো ভোরে উঠে লিখতে বসি, লেখার ফ্লো এসেছে, এমন সময় অফিসে যাবার তাগিদা এলো, তখন লেখা ছেড়ে উঠতে স্বাভাবিক মানসিক অস্বস্তি হয়। আর ওই ভাবটা কেটে গেলে সূত্র ছিন্ন হয়ে গেল। সেই ভাব নিয়ে পেতে আরো কত ঘন্টা যে অপেক্ষা করতে হয় তারই উত্তর নেই। তাই চাকরিতে ইস্তফা দেব স্থির করলাম। শুভাকাঙ্ক্ষী যারা, তারা অবশ্য চাকরি না ছাড়ার পরামর্শ দিলেন। সকলেই এক কথা বললেন, চাকরি ছেড়ে দিলে তোমার পেট চলবে কেমন করে, বরং চাকরি থেকে ধীরে সুস্থে থিসিস লেখো, তাতে লেখাও ভালো হবে, কোনো কষ্টও হবে না। তাছাড়া এখন এখানে ইকোনমিক রিসার্চ চলছে, এখন কেহ কি স্থায়ী চাকরি ছাড়ে? হাউজারম্যান দা দাদার সঙ্গে থাকতেন, হরিনারায়ণ দা বলে একজন থাকতেন, তারা কলকাতা চলে গেলেন, দেওঘর চলে গেলেন, 4 মাস পরে ফিরবে। কিন্তু আমি একা রইলাম 7 স্ট্রিটের অ্যাপার্টমেন্টে। প্রথমে ছুটি নেবার চেষ্টা করলাম। আমার বিভাগীয় প্রধান একজন চাইনিজ ভদ্রলোক, তিনি 2 সপ্তাহের ছুটি মঞ্জুর করলেন আউটলাইন লেখার সময়, কিন্তু এখন আর ছুটি মঞ্জুর করতে রাজি নয়। যদিও নো ওয়ার্ক নো পে। সোজা বিশ্ববিদ্যালয়ের পার্সোনাল অফিসে যে হাজির, আমাকে দেখেই কর্মরত মহিলা বলে উঠলেন, হ্যালো মিস্টার বিশ্বাস, ইউ হ্যাভ এ গুড নিউজ, ইউ হ্যাভ গট প্রমোশন। তোমার সুসংবাদ আছে, তোমার প্রমোশন হয়েছে। আমি একটু শুকনো হাসি বললাম, আই এম সরি মিস, আই ওয়ান্ট টু রিজাইন। আমি দুঃখিত মিস, আমি চাকরিতে ইস্তফা দিতে চাই। ভদ্রমহিলা বিস্ফোরিত নেত্রে আমার দিকে চেয়ে বলল, আর ইউ কিডিং? ও নো, ইউ ক্যান নট গিভ আপ দ্য জব of $130 a week, particularly in this period of economic recess. You better think again before take any decision. তুমি কি ছেলে মানুষই করছো নাকি? সপ্তাহে $130 মাইনে চাকরি তুমি কিছুতেই ছাড়তে পারো না, বিশেষ করে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে। তুমি বরং সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করো। দাদা ভাবছে, সত্যি খাবো কি, একা মানুষ, ঘর ভাড়া $35, খাওয়া খরচা ইত্যাদি আরো $40 তো লাগবেই। প্রতি মাসে এতগুলো ডলার কে যোগাবে আমাকে? শ্রী ঠাকুরের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে বললাম, দয়াল, চাকরি রেখে থিসিস লিখলে কত বছর যে তা শেষ হবে তা তুমিই জানো, আর চাকরি ছেড়ে দিলে কি খাবো তাও তুমি জানো ঠাকুর। দয়াল, তুমি বলে দাও কি করব। মনে জোর পেলাম, বারবার চোখের সামনে ভেসে উঠতে লাগলো, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, ভাবো তুমি তাকে। ফোনে রিসিভার তুলে নিলাম, পার্সোনাল অফিসের ডাইরেক্টরকে জানিয়ে দিলাম, প্লিজ অ্যাকসেপ্ট মাই রেজিগনেশন, ইট ইজ নট পসিবল ফর মি টু কন্টিনিউ ইন সার্ভিস, থ্যাংক ইউ।
সব শেষে এখানে সাধারণ চাকরিতে কোনো লিখিত অনুমতি পত্র দেয় না, তাই চাকরি ছাড়তেও লিখিত রেজিগনেশন লেটার দেওয়ার প্রয়োজন পড়ে না। শুরু হলো লেখা। ভোরবেলা উঠে চলে যাই রিলিজিয়াস সেন্টারে। বেলা 12টা কখনো একটা নাগাদ ফিরে এসে দুটো রান্না করে মধ্যাহ্ন ভোজের পর্ব শেষ করি। বেলা 3টায় আবার চলে যাই ওই সেন্টারে। সঙ্গে নিয়ে যাই ছোট্ট একটি টিফিন বক্স, তাতে থাকে ভাত, আলু কফি বা আলু মাশরুমের তরকারি। রাত্রি গোটা 9টের সময় ওইটুকুন খেয়ে জলযোগ করে পেটটা পূর্ণ করে ফেলি। এতে ক্ষুধাও মরে, পেটটাও ভরে, আবার শরীরও হালকা থাকে। রাত্রি 12টা পর্যন্ত লিখে অ্যাপার্টমেন্টে ফিরে আসি। মানে দাদা যেখানে থাকতেন সেখানে হাউজার ম্যানরা থাকতেন, আরো অনেকে থাকতেন। এটা একটা ঘর ভাড়া নিয়ে থাকা হতো, একটা সৎসঙ্গ সেন্টার। তা তার ভাড়া দিতে হতো, মাসে বোধহয় $35 দিতে হতো। হাউজার ম্যান এখন ছিলেন না, দাদাকে হিসেব দিতে হতো, প্রায় চাকরিটা রাখতে হয়েছিল। যাই হোক, অসুবিধা হচ্ছে অ্যাপার্টমেন্টে বসে থাকলে, মানে ওই ঘর ভাড়া যেখানে আছেন, হাউজার ম্যান থাকেন, সেখানে থাকলে অসুবিধা হয়। অনবরত ফোন বাজে, অনবরত তার উত্তর দিতে হয়, আবার অনেক লোক আসে, একটা ঘর তো, যা খুব অসুবিধার মধ্যে। তো দাদা ইউনিভার্সিটির একটা হল ছিল, এই ইউনিভার্সিটির হলে গিয়ে তিনি ওখানে পড়াশোনা করতেন। ওখানে রান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো ছিল, অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু করে খেতে হবে এবং সুবিধাও ছিল। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এত সুন্দর সুযোগ আমার মনে হয় ভারতবর্ষে কোথাও দেয় কিনা এই রিসার্চিং পিরিয়ডের সময়। যাই হোক, খুব সব সুযোগ আছে, আমাকে করে নিতে হবে, এটাই হচ্ছে কথা। ঠাকুর দিয়ে রেখেছেন, তুমি দেখে নাও, করে নাও, নিজে বুঝে নাও, ঠাকুরকে অন্তরে রাখো, তোমার সব সমাধান হবে, সব সমাধান। তিনি তোমার পেছনে সব সময় আছেন। এই দাদার পেছনে ঠাকুর সব সময় ছিলেন। তাই দেখলাম দাদার যেখানে বছরের পর বছর পিএইচডির ক্লাস করে যাচ্ছে, পিএইচডি পায়নি, কিন্তু দাদা যেহেতু করা ছিল, আগের থেকে গোড়ার থেকে করা ছিল, তার সমস্ত আয়ত্তের মধ্যে ছিল, তাই এই পিএইচডিটা 1 বছরের মধ্যেই শেষ করলেন। 72 সালে দাদা ফিরলেন, কিন্তু আরো 1 বছর সে থাকতে পারতো, চাকরি করতে পারতো, কাজ রোজগার করতে পারতো, কিন্তু ঠাকুরের নির্দেশ চাকরি করতে পারবে না। দাদা ইন্ডিয়াতে ফিরে আসলেন ওই পিএইচডি নিয়ে। যেহেতু ঠাকুর বলতেন না, যেটা কাল করবে সেটা আজকেই ভাবো, যেটা 10 দিন পরে করতে হবে সেটা এখনই কিছুটা করে রাখো, তাহলে তুমি তাড়াতাড়ি করতে পারবে। 22 বছর ধরে শ্রী ঠাকুরকে নিয়ে দাদা রিসার্চ করেছেন, ঠাকুরের অনুলেখক ছিলেন, তাই তিনি ওই রিসার্চটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে পাশ করতে পারলেন, তাহলে তো পারতেন না। এই যে আইডিয়াল, জীবনে আইডিয়াল ছিল বলেই তাই তিনি পেরে উঠলেন। আমাদেরও তাই। আজকে আমাদের আচার্যদেব আছেন, মানুষকে ডাক্তারি যারা পড়ছে, ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে, কি কত রকমের যে আমাদের বর্তমান আচার্যদেব সহায়তা করছেন, মানসিক দিক দিয়ে উৎসাহ দিচ্ছেন। এটি হচ্ছে প্রেরণা, তিনি প্রেরণা দেন মানুষকে। যাই হোক, আমার ইষ্ট প্রসঙ্গের সময় শেষ এসছে, টাইম। পারলে আবার কখনো বলবো তার বিরাট এই জীবন। আমি প্রথম দিকে আগে দাদার প্রথম জীবনের কথা বলেছিলাম, পড়াশোনার সময় সে কাপালিকের ইতে পড়েছিল, সেগুলো এখন বললাম না। যাই হোক, জয় গুরু, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। ঠাকুর তিনি যত থাকবেন ততই আনন্দ থাকবেন। নিজের মনের কষ্ট নিজেকেই ঠিক করে নিতে হবে, কেউ পারে না। এই নাম মন্ত্র যত করবেন আমাদের মনের গ্রন্থির মোচন হবে। নাম করলেই আমার দুঃখ জ্বালাগুলো আস্তে আস্তে সরে যায়, শক্তি পাবে।
এইখানে আমি রাখছি। জয় গুরু সবাইকে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন যে আমাদের জীবনে চলার পথে সুন্দর করার জন্যই আমাদের জীবন্ত আদর্শকে ধরতে হয়, এবং শ্রী শ্রী ঠাকুরের কথাও শুনলাম। তার কাছে যে সেবা দিচ্ছে থাকতেন তার কথাও শুনলাম, এবং সর্বশেষে আমার শুধু দাদার দাদা এবং শ্রী শ্রী ঠাকুরের অনুলেখক রেবতী মোহন বিশ্বাস দাদার জীবনের ঘটনা শুনেও আমাদেরকে সমৃদ্ধ করলেন। খুব ভালো থাকুন দাদা। আর নিশ্চয়ই অনেক কথা শোনার আছে, আমাদের সবার শোনার আছে, আমরা শুনবো এই আশায় থাকলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন, এই কাতর প্রার্থনা তাহলে রাঙা রাতুল চরণে। জয় গুরু।